ঠিক আছে, দেখ আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে লসেস ইন প্রিস্টেস কংক্রিট। সৌম্য ঘুমিয়ে পড়িস নি তো? সৌম্য ঘুমিয়ে পড়েছিস নাকি? হ্যাঁ, খাতা পেন নে। লসেস ইন প্রিস্টেস কংক্রিট ফর্মুলাগুলো দেখবি, হ্যাঁ ফর্মুলা কিন্তু কিন্তু লাগবে, ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট। দাঁড়া আমি চশমাটা পড়ি, দেখা যাক কতটা কী হয়। কি বলছে দেখ, বলছে আমাদের দুটো তো ছিল, একটা হচ্ছে প্রি টেনশনিং, একটা হচ্ছে পোস্ট টেনশনিং। এই যে ইলাস্টিক শর্টেনিং লস, এটা কার ক্ষেত্রে হয়? প্রি টেনশনিংয়ের ক্ষেত্রে হয়, পোস্ট টেনশনিংয়ের ক্ষেত্রেও হয়, ঠিক আছে। বাট এখানে কি বলছে, প্রি টেনশন মেম্বার, এটা কিন্তু দুটো মেম্বারের ক্ষেত্রে কিন্তু হয় না। বাট আমাদের কি বলেছিলাম, ফ্রিকশান আর অ্যাঙ্কারেজ স্লিপ যেটা হচ্ছে পোস্ট টেনশন মেম্বারের ক্ষেত্রে হয়, প্রি টেনশন মেম্বারের ক্ষেত্রে কিন্তু হয় না। এইটাই মনে হয় পরীক্ষা কোশ্চেন দেয়। হোয়েন দ্য টেন্ডেন্স আর কাট, তাহলে ইলাস্টিক শর্টেনিং মানে কী হচ্ছে, ইলাস্টিসিটি তার জন্য ছোটো হয়ে যাচ্ছে। হোয়েন দ্য টেন্ডেন্স আর কাট অ্যান্ড প্রিস্টেসিং ফোর্স ইজ ট্রান্সফার টু দ্য মেম্বার, দ্য কংক্রিট আন্ডারগোজ immediate shortening due to the prestress. The tendon also shortens by the same amount, which leads the loss of the prestress. তার মানে কি বলতে চাইলো, স্ট্রেসটা কখন হবে? ইলাস্টিক শর্টেনিং মানেটা কি ভালো করে বোঝ। স্ট্রেস মানে কখন হবে, তুই এরকমভাবে আছিস, আমি তোকে চাপ দিচ্ছি, এ ভাই কমে যা, কমতে থাক। তুই যখন কমবি না, তুই বলবি না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি সরবো না, তখন তো এর ওপর স্ট্রেসটা তৈরি হবে। বাট তুই যদি যেই একে ঠেলছিস, এও যদি বলে না আমি এখান থেকে চলে যাই, আমি এদিকে সরে যাই, ঠেলছি যখন সরে যাই, তাহলে কি স্ট্রেস তৈরি হবে? এটাই হচ্ছে আমার ইলাস্টিক শর্টেনিং। ইলাস্টিক শর্টেনিং, তাহলে ইলাস্টিক শর্টেনিং মানে কি, যখন আমি প্রিস্টেস মেম্বারটাকে কেটে দিলাম, টেন্ডানটাকে আমি যখন এই দিক থেকে কাট করে দিলাম, এ যখনই একে কম্প্রেসিভ ফোর্স দিল, কংক্রিট সঙ্গে সঙ্গে কি হলো, এর মধ্যে ডিউ টু ভয়েড বা যাই হোক না কেন, এর মধ্যে যেই চাপ দিল কংক্রিট অটোমেটিক একটুখানি করে কমে গেল। এই যে কমে গেল, তাহলে আমার স্ট্রেসটা কী হলো, লস হয়ে গেল তো। যদি এটা যদি না কমতো, যদি এটা আমার ফিক্সড থাকতো, তাহলে এর মধ্যে একটা স্ট্রেস জেনারেট করতো, তাহলে এই অটোমেটিক যে এই পার্সেন্টেজটুকু কমে গেল, এই জন্যই এটাকে বলা হচ্ছে আমার ইলাস্টিক শর্টেনিং। এটা হচ্ছে প্রি টেনশন মেম্বার। আর পোস্ট টেনশন মেম্বার কী বলছে, দেয়ার ইজ অনলি ওয়ান টেন্ডেন্স। হ্যাঁ, আরেকটা জিনিস কি, যখন আমাদের প্রি টেনশন মেম্বার হয়, ঠিক আছে, প্রি টেনশন যখন মেম্বার হচ্ছে, প্রি টেনশন মেম্বারের বেলায় আমি কিন্তু এরকমভাবে অনেকগুলো কেবেল কিন্তু ইউজ করি, ঠিক আছে, এরকম অনেকগুলো আমার কেবেল থাকে। বাট যখন আমার পোস্ট টেনশন হবে, পোস্ট টেনশন, তখন কিন্তু আমি একটাই বড় ডায়ামিটারে কিন্তু ইউজ করি, যেটাকে বলা হয় টেন্ডন, ঠিক আছে। কি বলছে, দেয়ার ইজ দ্য অনলি ওয়ান টেন্ডেন্স, দেয়ার ইজ দ্য নো লস বিকজ, তাহলে পোস্ট টেনশনের বেলায় ইলাস্টিক শর্টেনিং কিন্তু হয় না। নো লস বিকজ দ্য অ্যাপ্লাইড প্রিস্টেস ইজ রেকর্ডেড আফটার দ্য ইলাস্টিক শর্টেনিং অফ দ্য মেম্বার, and for more than the one tendons, if the tendons are stretched equally, there is loss in a tendon during stretching of the other tendons. দেখ ঘটনাটা কী হচ্ছে, প্রি টেনশন মেম্বারের বেলা কী হয়, আমি আগে থেকে টেনে রেখে দিয়েছি কেবেলটাকে, কংক্রিটটাকে আমি ঢাললাম, ঢালার পর আমি এখান থেকে কেটে দিলাম, সঙ্গে সঙ্গে চাপ দিল, চাপ দেওয়ার ফলে কী হলো, এইখানটা কমে গেল, আমার ইলাস্টিক শর্টেনিং হলো, নিয়ে গেল প্রি টেনশন। পোস্ট টেনশনে কী হলো, আমি কংক্রিটকে ফার্স্টে ঢেলে দিলাম, ঢেলে সে শক্ত হয়ে গেল, হার্ডেন্ড হয়ে গেল, মানে কি সে আর শর্টেনিং হতে পারবে না,
সেই অবস্থায় আমি এখানে টেন্ডনটাকে আমি টানছি, টেনে তারপর আমি চাপ দিচ্ছি, তাহলে তো সে তো অলরেডি যা শর্টেনিং হওয়ার তো হয়ে গেছে, তো হার্ড হয়ে গেছে। ফলে এখানে কি বলছে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, when the only one tendon there is the no loss in the applied prestress is recorded after the elastic shortening of the members for more than the one tendon, যদি একের বেশি টেন্ডন থাকে, ইফ দেয়ার ইজ টেন্ডনস আর স্ট্রেসড সিকোয়েন্সালি, যদি একটার পর একটা যদি আমি টানি, প্রথম একটা টানলাম তারপর একটা টানলাম, দেয়ার ইজ আ লস ইন দ্য টেন্ডনস ডিউরিং দ্য সিকোয়েন্স স্ট্রেচিং অফ দ্য আদার টেন্ডন। তার মানে এটা এখানেই ব্যাপার হচ্ছে যে আমার যখন ইলাস্টিক শর্টেনিং কথাটা দেবে, ইলাস্টিক শর্টেনিং প্রিটেনশন যখন থাকবে, একটা হচ্ছে প্রিটেনশন, একটা হচ্ছে পোস্ট টেনশন। তাহলে ইলাস্টিক শর্টেনিং প্রিটেনশনিং অকার্স, ঠিক আছে, ইলাস্টিক শর্টেনিং অকার্স। আর এখানে কি হবে, দুটো পয়েন্ট হবে, হোয়েন সিঙ্গেল টেন্ডন ইউজড, single tendon is used, there is no elastic shortening. আর 2 নম্বর হচ্ছে when more than one tendon used, then ইলাস্টিক শর্টেনিং অকার্স। ইসি লিখে দিলাম। হ্যাঁ, বোঝা গেল তাহলে ব্যাপারটা কী হলো। যখন একটা টেন্ডন যখন ইউজ করছে, তোর এইখানে পোস্ট টেনশনিংয়ের ক্ষেত্রে আমার এইটা ক্রস সেকশনটা আছে, সেখানে আমি এখানে একটা টেন্ডন আছে, আমি টানছি, সে শক্ত হয়ে যাওয়ার পর ঝামেলা মিটে যাচ্ছে, সে কোনো লস হচ্ছে না। বাট বলছে এইটাই যখন আমার ভাগ হয়ে যখন এরকমভাবে থাকছে, এবং যখন এগুলোকে সিকোয়েন্সালি টানছি একসাথে না, কিন্তু এটাকে ফার্স্ট টানলাম, তারপর এটাকে সেকেন্ড টানলাম, তারপর এটাকে এইগুলোকে যখন সিকোয়েন্সালি টেনে যখন আমি ছাড়ছি, তখন কিন্তু আমার ইলাস্টিক শর্টেনিংটা হচ্ছে। বোঝা গেল? এবার এর ফর্মুলা কী বলছে, বলছে দ্য ইলাস্টিক শর্টেনিং লস ইজ কোয়ান্টিফাইড বাই দ্য ড্রপ অফ দ্য প্রেসার সিগমা এফএস ইন এ টেন্ডন ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য স্ট্রেন ইন দ্য টেন্ডন ডেল এস। ইয়েস, অ্যাজিউম দ্যাট দ্য, এত কিছু জানতে হবে না, জাস্ট শুধু ফর্মুলাটা জেনে রাখ, যেটা হচ্ছে আমার এইটা, না এটা না, হ্যাঁ, দ্য কোয়ান্টিফিকেশান অফ দ্য লস ইন এক্সপ্লেন বিলো। ডেল্টা এফএস মানে লস হচ্ছে ইএস ইন্টু স্ট্রেস, মানে আমরা কি জানি, স্ট্রেস মানে হচ্ছে আমাদের তোর স্ট্রেস প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন, স্ট্রেস প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন, তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু ই ইন্টু স্ট্রেন। তাহলে আমার এখানে ইএস ইন্টু এপসাইলন এস ইজ ইকুয়াল টু ইসি ইন্টু এপসাইলন সি। তাহলে এবার এখান থেকে আমি যদি এটা ইকুয়াল করি, তাহলে ইএস বাই ইসি ইজ ইকুয়াল টু আমার এপসাইলন সি বাই এপসাইলন এস করতে পারি। এই যে এই পার্টটা মানে কি, এই পার্টটা মানেই হচ্ছে আমার মডুলার রেশিও এম, তাহলে আমার এপসাইলন সি প্রপোর্শনাল টু দ্য এম ইন্টু এপসাইলন এস। কোথায়, এইটা, হ্যাঁ এইটা, এই দুটো তো আমার এ করছে, ইএস ইজুগাল টু ইএস ইন্টু ডেল্টা এপসাইলন এস ইজুগাল টু ইএস ইন্টু এপসাইলন সি। কি বলছে তাহলে দেখ, এটা
ইলাস্টিক শর্টেনিং লস ইজ কোয়ান্টিফাইড বাই দ্য ড্রপ অফ দ্য প্রেসার। এই ড্রপ অফ দ্য প্রেসার দিয়ে আমরা ক্যালকুলেট করি কতটা প্রেসার আমার ড্রপ করে যাচ্ছে, কমে যাচ্ছে ইন এ টেন্ডান, টেন্ডানের মধ্যে ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য স্ট্রেন ইন দ্য টেন্ডান। তাহলে আমার এপসাইলন এস মানে হচ্ছে মানে স্টিলের স্ট্রেন, বুঝতেই পারছি। ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য চেঞ্জ ইন দ্য স্ট্রেন ইন দ্য টেন্ডান ইজ ইকুয়াল টু দ্য স্ট্রেন ইন দ্য কংক্রিট। বোঝা গেল কেন হচ্ছে ওটা? আমাদের ধরে নেওয়া হয় যে আমার কংক্রিটের টেন্ডানে যা স্ট্রেনটা হচ্ছে কংক্রিটে সেই স্ট্রেনটাই হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ দ্য টেন্ডান ডিউ টু প্রিস্ট্রেসিং ফোর্স, অ্যান্ড দিস assumption is called the strain compatibility between the concrete and the steel। সেই কারণেই এই যে এইখানে ডেল্টা এফ এস ইজুগাল টু হচ্ছে ইএস ইন্টু ডেল্টা সিগমা এপসাইলন এস ইজুগাল টু ইএস ইন্টু ইসি, কারণ এই যে টেন্ডনের যা আমার স্ট্রেনটা হচ্ছে সেটাই তো আমার কংক্রিটের স্ট্রেন ধরে নেওয়া হচ্ছে, সেই কারণে ওইটার জায়গায় এটা বসানো হচ্ছে। তাহলে এবার এই যে ইএস ইজুগাল টু এপসাইলন সি, সেখানে আমি লিখতে পারি এপসাইলন সি মানে লিখতে পারি তোর এফসি ইন্টু ইসি। তাহলে এবার ইএস বাই ইসি মানে কি এম, তাহলে এফএস মানে এম ইন্টু এফসি, এম মানে মডুলার রেশিও। এবং এটা কখন হবে? যখন প্রিস্ট্রেসটা আমার মিডিলে দিচ্ছে, কোনো এসেন্ট্রিসিটি থাকছে না। বাট যখন আমার এসেন্ট্রিসিটি থাকবে, ই ডিস্টেন্স দূরে যখন আমার থাকবে, আমার সেন্ট্রয়েডে আমার থাকছে না, ই ডিস্টেন্স দূরে আমার এটা প্রোভাইড করা হচ্ছে, তখন কি বলছে? পি বাই এ প্লাস পি স্কোয়ার বাই আই মাইনাস এম ই ইন্টু ই বাই আই। If the section still resisting the prestressed bed in case of the pre-tensionings, and the effect of the MD will not be taken into the account. However, if the sections lifts up, time transfer MD will be taken into the account। মানে এটাই বলতে চাইছে যেটা যদি আমার সেকশনটা রেজিস্টিং অন দ্য প্রিস্ট্রেসিং বেড, মানে যদি আমার এটা ওপরের দিকে যদি না ওঠে বিমটা, মানে এই বিমটা যদি আমার এরকমভাবে যদি থাকে, এরকমভাবে যদি না ওঠে বিমটা, ঠিক আছে, রেজিস্টিং দ্য প্রিস্ট্রেসিং বেড যদি না ওঠে, ইন কেস অফ দ্য প্রিটেশনিং দ্য এফেক্ট অফ দ্য এমডি উইল নট বি টেকেন ইন দ্য অ্যাকাউন্ট, মানে তখন এই পার্টটা উঠবে না। বাট যদি এটা হাউএভার দ্য সেকশন লিফটস আপ অ্যাট দ্য টাইম অফ দ্য ট্রান্সফার, এমডি উইল বি টেকেন ইন টু দ্য অ্যাকাউন্ট। যদি আমার এটা নর্মাল যদি থাকে তখন এই পার্টটা হবে না, পি বাই এ প্লাস পি স্কোয়ার বাই আই। তোরা মেনলি যেটা জেনে রাখিস সেটা হচ্ছে এই ফর্মুলাটাই জেনে রাখিস, ঠিক আছে, এইটা হচ্ছে মেনলি ব্যাপার, এটা দিয়েই তোদের দেবে। আর বাকিগুলো সব লাগবে না। যেমন এইখানে একটা অঙ্ক দিয়েছে ইলাস্টিক শর্টেনিংয়ের, তাহলে কি এলো ব্যাপারটা, ইলাস্টিক শর্টেনিং কী করে, তাহলে ক্যালকুলেশনটা কী এলো? আমার ওখানে অ্যাজিউম করে নেওয়া হচ্ছে যে assume that delta epsilon s is equal to delta epsilon c। আর ডেল্টা এফ এস মানে হচ্ছে প্রেসার ড্রপ, এটাই বলছে আমার ইলাস্টিক শর্টেনিং। তাহলে ডেল্টা এফ এস স্ট্রেস ইজুগাল টু হচ্ছে আমার ইএস ইন্টু এপসাইলন এস। এবার এখানে ইএস ইজুগাল টু হচ্ছে এপসাইলন সি, যদি এখানে আমি লিখেছি, তাহলে এপসাইলন সি মানে ইএস বাই এফসি বাই ইসি। এবার ইএস বাই ইসি এফ ইন্টু এফসি, তাহলে ইজুগাল টু হচ্ছে ডেল্টা এফ এস ইজুগাল টু এম ইন্টু এফসি। এই হচ্ছে মেন ইলাস্টিক শর্টেনিংয়ের ফর্মুলা, ব্যাস আর কিছু মনে রাখতে হবে না, এটা মনে রাখি সহজই হবে, এই একটা ফর্মুলা। বোঝা গেল? ইলাস্টিক শর্টেনিং কার বেলায় হবে, কি জিনিসটা কি, প্রি টেনশনের বেলা হবে, পোস্ট টেনশনের বেলা হবে না। কখন হবে না? যদি তখন একটা মেম্বার থাকবে।
বাট যদি নাম্বার অফ মেম্বার থাকে তখন হচ্ছে আমার হবে। তারপর কি ছিল আমার, ইলাস্টিক শর্টেনিংয়ের পর কি লস ছিল? বল কি লস ছিল? ইলাস্টিক শর্টেনিংয়ের পর কি লস ছিল? লেখা আছে না লেখা নেই? ক্রিপ ইলাস্টিক শর্টেনিং ছিল আমার। এর বেলায় কি 4টে ছিল, ওর বেলায় 6টা ছিল। আমার ওর বেলায় পোস্ট টেনশনের বেলায় অ্যাড কোনটা ছিল? ফ্রিকশন আর অ্যাঙ্কারেজ স্লিপ। বাট ইলাস্টিক শর্টেনিং, ক্রিপ, শ্রিঙ্কেজ এবং স্ট্রেস রিল্যাক্সেশন এটা কিন্তু দুটো 4টের বেলাতেই ছিল, তাই তো? তাহলে প্রথমে গেল হচ্ছে আমার ইলাস্টিক শর্টেনিং, সেকেন্ড আসছে এবার ক্রিপ। ক্রিপ কাকে বলে আমি বলে দিয়েছিলাম, আর আমি ইলাবোরেট করছি না। ক্রিপ is the property of the concrete by which continuous deform with the under the sustained loading, এটা জেনে রাখতে হবে, কিছুই নেই এটা। ক্রিপ কোএফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ক্রিপ স্ট্রেন বাই ইলাস্টিক স্ট্রেন, এটাকে ফাই দিয়ে নোটেশন করা হয়। ফাই এর ভ্যালু আমাদের কি কি হয়? আর সে IS 456 আমরা পড়েছি, একটা 7 days, একটা 28 days, একটা হচ্ছে 1 year। এটা হয় 2.2, এটা হয় 1.6, এটা হয় 1.1। এটা সব ফাই এর ভ্যালু, ক্রিপ কোএফিসিয়েন্ট। তাহলে ক্রিপ স্ট্রেন বাই ইলাস্টিক স্ট্রেন। এবার তাহলে এখানে ক্রিপ স্ট্রেন ইজ ইকুয়াল টু লিখতে পারি ফাই ইন্টু ইসি। এপসাইলন সি মানে কি? এফসি বাই ইসি। তাহলে ফাই ইন্টু ইসি বাই এফসি বাই ইসি। তাহলে লসেস ইন স্ট্রেস, স্ট্রেস মানে কি? মানে এই লসগুলো কার মধ্যে হচ্ছে? যেটা হচ্ছে প্রি স্ট্রেসের লস হচ্ছে। প্রি স্ট্রেসের লস হওয়া মানে কি? আমার স্টিলের, ঠিক আছে, স্টিলের মধ্যে যে লসটা হচ্ছে, তার মানে স্ট্রেস মানে কি? ই এপসাইলন সিপি ইন্টু ইসি। এবার এপসাইলন সিপির ভ্যালু কি? ফাই ইন্টু এফসি বাই ইসি, সেটা বসালাম। আবার এটা মানে কি? ইএস বাই ইসি মানে হচ্ছে এম, তাহলে হচ্ছে এম ফাই ইন্টু এফসি। এই যেখানে ক্রিপ কোএফিসিয়েন্টের ভ্যালু এখানে বলে দিয়েছে। নোট দ্যাট দ্য ইলাস্টিক শর্টেনিং ইজ মাল্টিপ্লাইড বাই দ্য ক্রিপ কোএফিসিয়েন্ট। ফাইটা হচ্ছে ক্রিপ কোএফিসিয়েন্ট, লস ডিউ টু দ্য ক্রিপ। 7 days 20, এটা 14 ইয়ার হবে না, এটা 1.1 ইয়ার হবে। দেখতে পাচ্ছিস? এজ অফ দ্য লোডিং অ্যান্ড ক্রিপ কোএফিসিয়েন্ট 7 days 28 days 1 year, ঠিক আছে? এটা IS 456 এর পার্ট। অ্যান্ড ইন্টারমিডিয়েট ভ্যালুস অফ দ্য ক্রিপ কোএফিসিয়েন্ট মে বি ইন্টারপোলেটেড, এবার যদি দিয়ে দেয় মিডিলে, অ্যান্ড ইট ইজ অ্যাসুমিং দ্যাট দ্য ক্রিপ কোএফিসিয়েন্ট ডিক্রিজেস লিনিয়ারলি উইথ লগ অফ টাইম ইন ডেজ। যদি 15 দিন যদি বলে দেয় তখন এরকমভাবে কমে। অ্যান্ড ক্রিপ লসেস 2 to 3% অফ দ্য ইনিশিয়াল প্রিস্টেজ ফোর্স। ক্রিপ লসটা দুটোর ক্ষেত্রেই হয়। ফর্মুলাটা কি? এম ফাই ইন্টু এপসাইলন সি। ঠিক আছে, তাহলে কি এলো ক্রিপ লসটা? লসেস অফ প্রিস্ট্রেস, লসেস অফ প্রিস্ট্রেস ডিউ টু ক্রিপ লেখাই আছে। তার মানে এপসাইলন সিপি ইন্টু ইএস, কারণ আমরা জানি স্ট্রেস ইজ ইকুয়াল টু স্ট্রেন ইন্টু ই, এখান থেকেই আমার আসছে। ঠিক আছে, এবার এপসাইলন সিপি ভ্যালু পাবো কত থেকে? ফাই ইজ ইকুয়াল টু আমরা জানি ক্রিপ কোএফিসিয়েন্ট
ক্রিপ কোএফিসিয়েন্ট ইকুয়াল টু হচ্ছে ক্রিপ স্ট্রেন বাই ইলাস্টিক স্ট্রেন। ক্রিপ স্ট্রেন মানে হচ্ছে এপসাইলন সিপি, এটা হচ্ছে এপসাইলন সি। তাহলে আমি এপসাইলন সিপি ইকুয়াল টু ফাই ইন্টু এপসাইলন সি, তাহলে ফাই ইন্টু স্ট্রেস প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন ইসি। এবার এখানে কি দেখতে পাচ্ছি যে আমার লস ইন প্রিস্ট্রেস ইকুয়াল টু এটা হচ্ছে এপসাইলন সিপি ইকুয়াল টু ফাই ইন্টু এপসাইলন সি বাই ইসি ইন্টু ইএস। তাহলে আমার ফাই ইন্টু সি ইন্টু ইএস বাই ইসি, তাহলে ফাই ইন্টু সিগমা সি ইন্টু এম। তাহলে আমার লসেস ইন প্রিস্টেস মানে সি আর ইকুয়াল টু ফাই ইন্টু এপসাইলন সি মানে কংক্রিটের স্ট্রেস হচ্ছে মডুলার এসি। আর ইলাস্টিক শর্টেনিংয়ের বেলায় কী ছিল, স্ট্রেস ইলাস্টিক এম ইন্টু স্ট্রেস ছিল তো, এফসি বা স্ট্রেসে রাইট। শুধু এর ক্ষেত্রে কী হলো, ফাইটা শুধু যোগ হয়ে গেল। দেখ সেম একই আছে, শুধু যোগ হলো কোনটা, ফাইটা। তাহলে এইটার সাথেই তুই যখন ফাই অ্যাড করবি, when multiplied with phi আরে এফসি আর এপসাইলন একই, এটা তো স্ট্রেস, এটাও স্ট্রেস ওটাও স্ট্রেস। এপসাইলন মানে কি, এটা তো স্ট্রেস না, এটা মানে কি স্ট্রেন। তো স্ট্রেন মানে কি, এখানে স্ট্রেসকে এফ দিয়ে নোটেশন করেছে, এখানে স্ট্রেসকে সিগমা দিয়ে নোটেশন করেছে, এই তো ব্যাপার, কিছুই না। বুঝতে পারলি না পেরেছিস তো, ক্লিয়ার তো। when multiplied with phi then it will be loss due to pre-stress, sorry losses due to creep। চলো হয়ে গেল। নেক্সট কি ছিল আমাদের, শ্রিঙ্কেজ লস। শ্রিঙ্কেজ খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে, একদম খুব ইন্টারেস্টিং। শ্রিঙ্কেজ মানেটা কি, হোয়াট ইজ শ্রিঙ্কেজ? শ্রিঙ্কেজ লসটা কি? আবার সেম এক ভুল, আগের দিনও বলেছিলি আজকেও তাই বললি, আগের দিনও ঠিক এক কথাই বলেছিলি। ভিডিওগুলো একটু দেখবি, নোট ডাউন করিস, কিছু অন্তত বললি তোদেরকে। The shrinkage of the concrete is Prestressed member result in the shortening of the tension wires, hence the contributes in the loss of the stress. The shrinkage of the concrete in Prestressed members results in a shortening of tension wires, and hence the contributes. In case of the pretension members, generally most curing is resorted to in order to prevent the shrinkage until the time of the transfers. Consequently, the total residual shrinkage strength will be the larger pretension members after transfer the prestressed in compressions with the post-tension members, where the portion of shrinkage will have the already taken place in the time to transfer of the stress. এখানে মেন ফর্মুলা যেটা মনে রাখবি সেটা হচ্ছে এই ফর্মুলাটা, আমি আসছি, এটা হচ্ছে মেন ফর্মুলা। The aspect has been considered the recommendations made the Indian standards IS 1340 জানিস for the loss of the prestress due to shrinkage concrete is details is below. এইটা এপসাইলন এফসি the total, হ্যাঁ লসগুলো সবেতেই আছে, IS 1340 যখন দেখাবো তখন দেখতে হবে, এখন বলে নিচ্ছি। এপসাইলন সিএস, এটা হচ্ছে এপসাইলন সিএস, ঠিক আছে, এপসাইলন সিএস বলছে রেসিডুয়াল শ্রিঙ্কেজ স্ট্রেন্থ হ্যাভিং 3 × 10⁻⁴, ঠিক আছে,
for the pretensions আর 2 into 10 to the power minus 4 into log 10 t plus 2 for the post tension members. টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স যখন বলছে প্রিটেনশন মেম্বার হবে, প্রিটেনশন মেম্বার তখন কি হচ্ছে 3 into 10 to the power minus 4 total residual shrinkage strain, total residual shrinkage strain আর post tension member two into 10 to the power minus 6 log is 10 t plus 2. Age of the concrete at transfer এখানে লেখা আছে তো নাকি টিটা কি ছিল age of the concrete at transfer in days and the value of may be increased by the 50% in the dry atmospheric conditions subjected to the maximum value of the 3 into 10 to the minus 4 units and loss of the stress in the steels due to the shrinkage of the concrete is equal to হচ্ছে epsilon cs into ec es হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য স্টিল মানে নর্মাল ব্যাপার আর কি স্ট্রেনটা কখন হবে ইএস এর ভ্যালুটা সব জায়গায় সমান এপসাইলন সিএস এর ভ্যালুটা চেঞ্জ হবে তার লস ইন প্রিস্ট্রেসড loss in prestress due to pretension due to shrinkage epsilon s is equal to হচ্ছে es into epsilon s এবার epsilon যে s এই ভ্যালুটাই হচ্ছে এইটা এটা হচ্ছে epsilon s এটা হচ্ছে epsilon s হ্যাঁ ওই শ্রিঙ্কেজ এই নোটেশনগুলো খুব একটা ম্যাটার করে না ঠিক আছে নোটেশনগুলো খুব একটা ম্যাটার করে না মেন কনসেপ্টটাই দরকার কনসেপ্টটা মনে থাকলেই হবে এবার যেটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশনস এটার কোনো ফর্মুলা নেই এটার ভ্যালুগুলো মনে রাখতে হবে ঠিক আছে এটার ভ্যালুগুলো মনে রাখতে হবে আর কিছু না কি বলছে রিল্যাক্সেশন ডিউ টু দ্য স্টিল ডিফাইন অ্যাজ দ্য ডিক্রিজ ইন দ্য স্ট্রেস উইথ দ্য টাইম আন্ডার দ্য কনস্ট্যান্ট স্ট্রেন মানে যদি কনস্ট্যান্ট স্ট্রেন যেটা হচ্ছে সেটা হতে গেলে স্ট্রেসটা কী হবে রিলিজ হয়ে যাবে ডিউ টু দ্য রিল্যাক্সেশন অফ দ্য স্টিলস দ্য প্রিস্ট্রেস ইন দ্য টেন্ডেন্স ইজ রিডিউসড উইথ দ্য টাইম The relaxation depends upon the steel and initial prestress and the temperature. To calculate the drop or the loss in the prestress epsilon MP is recommendation IS 1342180 following data. ঠিক আছে এইটা আমাকে মনে রাখতে হবে যদি 0.5 FP হয় ইনিশিয়াল লস তার রিল্যাক্সেশন লস কত হবে এই তোর 0.6 P হলে কত 35 7 P হলে কত 70 8 P হলে কত 90 ঠিক আছে
এবার এই যে আমরা এতগুলো পেলাম তার সবকটা এখানে ভ্যালু দিয়ে রেখেছে। এই দুটো টেবিল কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফাইনাল কনক্লুশনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, গভর্নমেন্ট জব প্রিপারেশানে কিন্তু এইটা থেকে খুব কোশ্চেন দেয়, আর এইটা তোদের ফর্মুলাগুলো সব শর্ট করে দেওয়া আছে। আমি কোনটা কোনটা বললাম, হ্যাঁ বলিনি আমি অ্যাঙ্কারেজটা বলিনি, আমি ইলাস্টিক শর্টেনিং বললাম, ক্রিপ বলেছি, শ্রিঙ্কেজ বলেছি, আর রিল্যাক্সেশন বলেছি, চারটে বলেছি, ঠিক আছে। আর ফ্রিকশান আর অ্যাঙ্কারেজ এই দুটো হচ্ছে আমার পোস্ট টেনশনের ক্ষেত্রে হয়, প্রি টেনশনের ক্ষেত্রে কিন্তু হয় না, ঠিক আছে। এই যে প্রি টেনশন আর পোস্ট টেনশনস, এটা কত 18 থেকে 20%, প্রি টেনশন, পোস্ট টেনশনে 15%। ইলাস্টিক শর্টনিং কংক্রিট, প্রি টেনশনে 3%, পোস্ট টেনশনে 1%। পোস্ট টেনশনে কিন্তু 0 হয় যখন আমি একটা টেন্ডার ইউজ করব। শ্রিঙ্কেজ কত হয়, 7 হয়, এর শ্রিঙ্কেজ 6, ক্রিপ 6, এর 5, এর 2, রিল্যাক্সেশন 3, ঠিক আছে। আর পোস্ট টেনশনের ক্ষেত্রে আর যে দুটো হয়, এই যে এইখানে তোর অ্যাঙ্কারেজ স্লিপ, প্রি টেনশনিংয়ে নো হয়, এটা ইয়েস। শ্রিঙ্কেজ এটা ইয়েস হয়, ক্রিপ ইনক্রিজ হয়, ইলাস্টিক শর্টেনিং ইয়েস হয়। স্ট্রেস রিল্যাক্সেশনটাও এখানে হয়, ফ্রিকশানটা এখানে দেয়নি। এবার যে দুটো আসছি লাস্ট, সেটা হচ্ছে ফ্রিকশান আর একটা হচ্ছে আমার অ্যাঙ্কারেজ স্লিপ। 5 মিনিট ওয়েট কর, তার মধ্যে এটা করেই ছেড়ে দেবো। ফ্রিকশন মানে তো আমরা জানি দুটো জিনিসের মধ্যে ঘর্ষণ, সেটাকে বলা হচ্ছে আমাদের ফ্রিকশনস। দ্য ফ্রিকশন জেনারেটেড দ্য ইন্টারফেস অফ দ্য কংক্রিট অ্যান্ড দ্য স্টিল ডিউরিং দ্য স্ট্রেচিং অফ দ্য কার্ভ টেন্ডন্স অ্যান্ড দ্য পোস্ট ইন এ পোস্ট টেনশন মেম্বার। প্রিটেনশনে কিন্তু হয় না। অ্যান্ড লিডস টু দ্য ড্রপ দ্য প্রিস্টেস অ্যালং দ্য মেম্বার্স ফ্রম দ্য স্ট্রেচিং অফ দ্য বেন্ডস। The loss due to friction does not occur in the pretension members because there is a no concrete during the stretching in the tendons. তাহলে আমার এটা কখন তৈরি হয়, যখন হচ্ছে আমি টানছি, তাই তো। তাহলে আমার পোস্ট টেনশন এটা কেন তৈরি হয়, প্রিটেনশনে কেন তৈরি হয় না, কারণ এটাকে যখন আমি স্ট্রেচ করছি, সেই স্ট্রেচ করার সময় কংক্রিটের সাথে যে আমার ঘর্ষণটা হচ্ছে সেটার জন্যই ফ্রিকশানটা হয়। বাট যখন আমি প্রিটেনশন যখন আমি করছি তখন কিন্তু কোনো রকম কংক্রিট থাকে না বলে সেটা আমার ফ্রিকশান লসটা হয় না। দ্য ফ্রিকশান ইজ জেনারেটেড ডিউ টু দ্য কার্ভেচার। কেন, এই যে বেন্ডটা হচ্ছে আমার কার্ভেচার ইন দ্য টেন্ডার্স অ্যান্ড দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য প্রিস্টেসিং ফোর্স। In additional force, the stretching has overcome to the oval in the tendon. In addition to friction, the stretching has to overcome the oval of tendon, and the oval refers to the change in the positions to the tendons along the duct, and the losses due to the frictions and the ovals are grouped together in a under frictions. এর একটাই ফর্মুলা, একটু কষ্ট করে মনে রাখতে হবে। px is equal to px is equal to p naught into e to the power minus কমন নিয়ে mu into x plus k into x। তাহলে pxটা কি, প্রিস্টেসিং ফোর্স অ্যাট এ ডিস্টেন্স x ফ্রম দ্য জ্যাকিং এন্ড। p নটটা কি, প্রিস্টেসিং px is equal to p naught into e minus mu into alpha plus k into x। pxটা কি, প্রিস্টেস ফোর্স অ্যাট এ ডিস্টেন্স x ফ্রম দ্য জ্যাকিং এন্ড। এই যে জ্যাকিং এন্ড থেকে x দূরে কতটা প্রিস্টেস আমার ফোর্সটা হচ্ছে। পি নটটা কি, প্রিস্টেস ফোর্স অ্যাট দ্য জ্যাকিং এন্ড এইখানে। ইটা কি,
ই ফর হচ্ছে তোর লগ ইউজ করার জন্য ই টু দি পাওয়ার মাইনাস ওবেল কারেকশান ফ্যাক্টর, যেটাকে আমার কে দিয়ে রিপ্রেজেন্ট করছে। মিউটা কি? এক মিনিট, মিউটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্রিকশনস ইন কার্ভ। মিউ যেটা কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্রিকশনস ইন কার্ভ, আর এটা হচ্ছে তোর কে কোএফিসিয়েন্ট কল্ড ওবেল কারেকশান ফ্যাক্টর। আর আলফা তাহলে পি এক্স ইজুগাল টু হচ্ছে পি নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু আলফা প্লাস কে ইন্টু আমার ওয়াই, ভুল বললাম, কে ইন্টু এক্স। এক্সটা কি এখান থেকে ডিস্টেন্স, কেটা কোবেল কারেকশান ফ্যাক্টর, মিউটা কোএফিসিয়েন্ট, আলফাটা হচ্ছে কুমুলেটিভ অ্যাঙ্গেল রেডিয়ান্স থ্রু হুইচ দ্য অ্যাঙ্গেল সেবেলস প্রোফাইলস হ্যাজ টার্নড বিটুইন দ্য এনি 2 পয়েন্ট আন্ডার দ্য কনসিডারেশন। আর এই ভ্যালুটা যদি বলছে ছোটো হয়ে যায়, যদি ভ্যালুটা ছোটো হয় তখন কি হচ্ছে মিউ ইন্টু আলফা মাইনাস, মানে এটা মাইনাস কমন নিয়েছে, নিয়ে ভেতরে কিন্তু প্লাস। যদি এটা যদি আমার ছোটো হয়ে যায়, দ্য এক্সপ্রেশন ক্যান বি সিম্পলিফাইড দ্যাট দ্য টেলর স্ট্রেস এক্সপ্রেশন, টেলর সিরিজ এক্সপেনশন। তাহলে পি এক্স ইজ ইকুয়াল টু পি নট ইন্টু 1 মাইনাস মিউ ইন্টু আলফা মাইনাস কে ইন্টু এক্স। সেইটুকাই জেনে রাখ, তাহলেই হবে। এটা হচ্ছে আমার যখন ডিউ টু ফ্রিকশান হচ্ছে, শুধুমাত্র পোস্ট টেনশন মেম্বারের জন্যই হচ্ছে, প্রি টেনশন মেম্বারের জন্য নয়। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কি অ্যাঙ্কারেজ স্লিপ। অ্যাঙ্কারেজ স্লিপটা কি? in a post tension member when the prestressed member transferred to the concrete, prestress transferred to the concrete post tension member, the wedges slip through a little distance before they got properly seated in the conical space, and the anchorage block moves before the settles on the concretes, and the loss of the prestress due to the consequent reduction in the length of the tendons, the total anchorage slip depends upon the এইটা দেয় অ্যাঙ্কারেজ স্লিপটা কিসের ওপর ডিপেন্ড করে, এমসিকিউ কোশ্চেন দেয়, ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য অ্যাঙ্কারেজ সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কী টাইপের অ্যাঙ্কারেজ। যেমন পোস্ট টেনশনের ক্ষেত্রে আমরা অনেক রকম বলেছিলাম, যখন আমাদের প্রি টেনশন যখন হচ্ছে তখন আমরা হোয়ার মেথড ইউজ করি, মানে মাস কংক্রিট প্রোডাকশানের জন্য। আর যখন আমরা পোস্ট টেনশন করেছিলাম তখন আমরা ফেসিনেট সিস্টেম ছিল, লে মেকল ছিল, ম্যাগনাল সিস্টেম ছিল, ঠিক আছে, বিভিন্ন ছিল। সেই অ্যাঙ্কারেজ সিস্টেমের উপর কিন্তু ডিপেন্ড করছে। ইন অ্যাবসেন্স অফ দ্য ম্যানুফ্যাকচার ডাটা ফলোইং টিপিক্যাল ভ্যালুস সাম সিস্টেম ইজ লস ইন দ্য অ্যাঙ্কারেজ স্লিপ ইজ ইকুয়াল টু ইএস ইন্টু ডেল্টা বাই এল। ডেল্টা বাই এল মানে হচ্ছে আমার স্ট্রেন, এই যে অ্যাঙ্কারেজ স্লিপ ইন্টু ইএস, ইএস ইন্টু ডেল্টা বাই এল। ইএসটা কি? ইএসটা হচ্ছে ইয়ং মডুলাস অফ দ্য স্টিল নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ডেল্টা হচ্ছে অ্যাঙ্কারেজ স্লিপ, কতটা আমার ডিফ্লেকশন হয়ে যাচ্ছে, আর এলটা হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য কেবল। এবার এখানেও কিছু ভ্যালু আছে, এই ভ্যালুগুলো দিয়ে দেয়, এই ভ্যালুগুলো মনে রাখা যায় না এত, ব্যাস এই কটা ফর্মুলা শুধু মনে রাখতে হবে, মনে রাখলে এবার অঙ্কগুলো অ্যাপ্লাই করলে তখন তুই করতে পারবি। তাহলে লাস্ট দুটো কী কী বললাম, একটা হচ্ছে ডিউ টু পোস্ট টেনশনের জন্য, পোস্ট টেনশন মেম্বারের জন্য, একটা হচ্ছে তোর ফ্রিকশান px is equal to p naught e to the power minus mu into alpha plus k into x, এটা। আর একটা হচ্ছে তোর অ্যাঙ্কারেজ স্লিপ, অ্যাঙ্কারেজ স্লিপ এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমার
এস ইন্টু ডেল্টা বাই এল, এস ইন্টু ডেল্টা বাই এল, এটা হচ্ছে সিগমা এস অ্যাঙ্কারের স্লিপের জন্য লসেন স্ট্রেস। রাইট, সব কটা ফর্মুলা আমি জানতে হবে কোনটা কী কারণের জন্য হচ্ছে, জাস্ট সেটা একটু এটা জেনে রাখা দরকার যে আমার তোর ফার্স্ট হচ্ছে এদিকে ইলাস্টিক শর্টানিং কী কারণে হচ্ছে, ক্রিপের জন্য কী কারণে হচ্ছে, শ্রিঙ্কেজের কী কারণে হচ্ছে। ঠিক আছে, সব কটা ফর্মুলা লিখে দিলাম, এবার পরে অঙ্ক করাবো। আর শুধু বাকি আছে ডিফ্লেকশানটা, ডিফ্লেকশানের পার্টটাও করিয়ে দেবো। করিয়ে দেওয়ার পর বেন্ডিং স্ট্রেসের অঙ্ক করানো হয়ে গেছে, স্ট্রেস কনসেপ্ট করিয়ে দিয়েছি। আর এদিকে তোর এই দুটো করিয়ে দিলে মোটামুটি আমার মডিউল 1টা কমপ্লিট হয়ে যাবে। করিয়ে দেওয়ার পর ডিফ্লেকশানটা একদম ছোটো, একটা শর্ট টার্ম ডিফ্লেকশান আর একটা হচ্ছে লং টার্ম, যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট টাইম ডিপেন্ডেন্ট, দুটো শুধু ফর্মুলা আছে। ফর্মুলা দেখানোর পর তারপর আমি অঙ্কগুলো করাবো, লস ইন প্রিস্টেস আর একটা হচ্ছে ডিফ্লেকশন। ঠিক আছে, তোরা এখন নে, আমি পরে তাড়াতাড়ি খেয়ে আসিস। হ্যাঁ।